যদি কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কিংবা সেনাবাহিনীর প্রধান যদি কোনো গণহত্যা করে বা কোনো যুদ্ধাপরাধ করে, তাহলে তাকে কে বিচার করবে? কিংবা দুটি দেশের মধ্যে যখন সমুদ্র সীমা নিয়ে বিরোধ দেখা দেয়, তখন কোন আদালত এগুলো সুরাহা করে বা কোন আদালতে আমরা মামলা করতে পারি? আবার যদি কখনো কোনো বড় বড় কোম্পানির সাথে ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের যদি বিরোধ বাঁধে, তাহলে এই বিরোধগুলো কিভাবে সমাধান করা হয়? এই যাবতীয় কমপ্লেক্সিটি নিয়ে তিন ধরনের আদালত কাজ করে। একটা হলো আইসিসি, একটা হলো আইসিজে এবং আরেকটা হলো পিসিএ। আজকে আমরা এই তিনটা আদালতের গঠন এবং কার্যপ্রণালী সহ যত ধরনের কোয়েশ্চেন আমরা প্রিলি রিটেন কিংবা ভাইভাতে ফেস করি, সেগুলো আজকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ। প্রথমে এই আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটাকে বাংলায় আমরা দুই নামে জানি, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আন্তর্জাতিক ফৌজদারি আদালত। 1998 সালে রোম বিধি বা রোম ইনস্টিটিউট স্বাক্ষরিত হয়। এই রোম বিধির মাধ্যমে 1998 সালে আইসিসি গঠন করা হয়। এরপরে 2002 সাল থেকে এই আইসিসি কার্যক্রম শুরু হয়। এই আইসিসির বিচারক হচ্ছে 18 জন, আর মেয়াদ হচ্ছে 9 বছর। চেম্বার 3টা, ট্রায়াল, প্রি ট্রায়াল এবং আপিলস, এই 3 বিভাগে বিভক্ত হয়ে এই বিচারকরা কাজ করেন। এই আইসিসির বেসিক কাজ হচ্ছে ব্যক্তিগত বিচার করা। আমরা যে নামগুলো প্রথমে নিলাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সামরিক বাহিনীর প্রধান, সবাই কিন্তু ব্যক্তি বিশেষ। তাহলে ব্যক্তি বিশেষের যেই অপরাধ, সেই অপরাধগুলো নিয়ে বিচার করবে আইসিসি। তাহলে ব্যক্তি বিশেষের অপরাধের ক্ষেত্রে আমরা দেখব যে কয়েক ধরনের অপরাধ আছে, যেমন একটা হচ্ছে গণহত্যা, আরেকটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, আরেকটা হলো আগ্রাসনের অপরাধ। এই 3 ধরনের অপরাধ, তিনটাই কিন্তু ফৌজদারি অপরাধ। এই ধরনের অপরাধগুলো করলে তখন এই বিষয়ে মামলা নিষ্পত্তি করতে পারেন। এই 3টা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে বেশ বড়সড় ভূমিকা রাখলেও এই 3টা প্রতিষ্ঠান কিন্তু এখনও নিজেদের মতো করে কিছুই করতে পারে না। রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এখানে বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ রাষ্ট্রগুলোকে বিভিন্ন লেয়ারে সম্মতি জানাতে হয় যে আমাদের এই বিচারিক প্রক্রিয়াটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম, তখনই কেবল এই আদালতগুলো কাজ করতে পারে। এর বাইরে এই আদালতগুলোর কোনো সরাসরি এখতিয়ার নেই যে নিজে থেকে যেঁচে গিয়ে মামলা করা শুরু করে দিবে। তো এই জন্যই এই আদালতগুলোতে মামলা করতে হয়। মামলা করবে তখনই যখন সংশ্লিষ্ট দেশের জাতীয় আদালত যখন বিচার করবে না বা বিচার করতে অক্ষম হবে, তখন ওই বিষয়গুলো সুরাহা বা নিষ্পত্তি করার জন্য আইসিতে গিয়ে মামলা করতে হবে। আর আপনারা জেনে খুব সারপ্রাইজ হবেন, এখন পর্যন্ত ইউএসএ, চায়না, রাশিয়া এবং ইন্ডিয়ার মতো বড় বড় দেশগুলো এই আইসিতে এখনও যুক্ত হয় নাই। মানে ওরা সামহাও এই প্রবলেম থেকে বাইরে থাকতে চায়। আর এখানে যে 3টা আদালত আছে, 3টা আদালতের দপ্তর কিন্তু নেদারল্যান্ডসের হেগ শহরে। আমি ছোট একটা ক্লাসে এর আগে বলেছিলাম যে আপনারা যদি আইন ও বিচার চান তাহলে হেগে যান। হেগে বলতে হেগ শহরে যাবেন, 3টা আদালতে গিয়ে মামলা করতে পারবেন। এরপরে আন্তর্জাতিক বিচারিক আদালত, এটাকে আমরা বিচার আদালতও বলতে পারি, বিচারিক আদালতও বলতে পারি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই আদালতটা হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় বিচারিক অর্গান। এই আদালতের বিচারক হচ্ছেন 15 জন, এদের মেয়াদ 9 বছর। প্রতি 3 বছর পর পর 5 জন করে বিচারক নিয়োগপ্রাপ্ত হন। আর এখানে একজন প্রেসিডেন্ট আছেন, একজন ভাইস প্রেসিডেন্ট আছেন। এই আইসিজের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক যে বিরোধ, এই বিরোধগুলো নিষ্পত্তি করা, কিংবা জাতিসংঘের যে অঙ্গ সংস্থা বা বিশেষায়িত সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর অনুরোধে পরামর্শমূলক মতামত দিতে পারবে এই আইসিজে। এখানেও আগে এই সংস্থাগুলোর অনুমোদন লাগবে, তারপর ওদের বিষয়ে চাইলে আইসিজে কিছু একটা নিষ্পত্তি করতে পারবে। মানে ওদের মধ্যে যে আইনগুলো আছে, এই আইনগুলো খুঁজে খুঁজে বিচারের জন্য জারি করতে হয়, নিজে থেকে পারছে না। এই আইসিজের ফার্ম যে কাজগুলো, সেগুলো হচ্ছে আইনি বিরোধ নিষ্পত্তি করা, সীমানা বিরোধ, সীমান্ত নয়, সীমানা বিরোধ নিষ্পত্তি করা, সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করা এবং বিভিন্ন চুক্তির ব্যাখ্যা দেওয়া। এগুলো হচ্ছে এই আইসিজের মূল কাজ। এই আইসিজেরও কিন্তু কোনো বাধ্যতামূলক ক্ষমতা নাই। এখানেও রাষ্ট্রসমূহের অনুমোদন ক্রমে সেই বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আর এক্ষেত্রে রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব বাধা, অর্থাৎ রাষ্ট্রসমূহের সার্বভৌমত্বকে ক্রস করে গিয়ে আইসিজে যেঁচে মামলা করবে বা বিচারে নিষ্পত্তি করে ফেলবে, এমন সুযোগ নেই। রাষ্ট্রসমূহ চাইলে আইসিজে গিয়ে সেখানে মামলা করতে পারবে। এটা হচ্ছে আইসিজের বাধ্যবাধকতাহীনতা। এটাকে যদি একটু ক্লিয়ারলি ব্যাখ্যা করি, তাহলে আইসিজের যে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে 36(2) ইনস্টিটিউটে বলা আছে কোনো একটা দেশ যদি চায় যে তার সংশ্লিষ্ট বিষয় নিয়ে এসে আইসিজের শরণাপন্ন হবে, তখন সেই 36(2) অনুযায়ী বলবে যে আমার এই প্রবলেমটা আমি চাই আইসিজের মাধ্যমে সমাধান হোক। দেন আইসিজে গিয়ে এটা নিষ্পত্তি করতে পারবে। নেভারদিলেস আইসিজে ইন্টারফেয়ার করতে পারবে না। তাহলে আমরা আইসিসিরও প্রায় একই রকম কাজ দেখতে পাচ্ছি, আইসিজেরও একই রকম কাজ দেখতে পাচ্ছি, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব দুইটাই বিচারিক প্রক্রিয়াতেই বাধা।
এরপরে দ্য আলটিমেট ওয়ান, এটা হচ্ছে পিসিএ বা স্থায়ী সালিসি আদালত, যাকে আমরা ইংলিশে বলছি পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এটা বর্তমান বিশ্বের সবচেয়ে প্রাচীনতম আইনি সালিসি প্রতিষ্ঠান। 1899 সালে এটা হেগ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ আদালত নয়, এটা একটা সংস্থা। আর এখানে যেসব দেশগুলো কোনো একটা সংশ্লিষ্ট ইস্যুতে মামলা করবে, ওই ইস্যুটা সমাধানের জন্য 4 জন করে প্রতিনিধি তারা পাঠাবে। ওই 4 জন করে প্রতিনিধি থাকবে, যাদেরকে বলা হচ্ছে আরবিট্রেটর। আর এই আরবিট্রেটররা মিলে কী ধরনের কাজে তারা যোগ দিচ্ছে সেই অনুযায়ী একটা করে ট্রাইব্যুনাল গঠন করবে। তাহলে এটা কোনো স্থায়ী আদালত নয়, এখানে হচ্ছে প্রয়োজন সাপেক্ষেই এক ধরনের আদালত বা ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং ওই কাজ শেষে এরা আবার এদের মতো আগের জায়গায় ফেরত যাবে। কোনো রাষ্ট্র বা রাষ্ট্রের সাথে যেই বিরোধ, সেই বিরোধ ওরা সমাধান করবে। কোনো রাষ্ট্র বা বেসরকারি সংস্থার মধ্যবর্তী যেই বিরোধ, সেই বিরোধটাও ওরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করবে। এর পাশাপাশি ওরা আরও একটা গুরুত্বপূর্ণ যে কাজ করে সেটা হলো, বিনিয়োগকারী কোনো কোম্পানি যদি কোনো রাষ্ট্রের সাথে বিরোধে অবতীর্ণ হয়, তখন ওই বিরোধটা সলিউশন করার জন্য এই পিসিএ শরণাপন্ন হয়। আমরা এই 3টা আদালতের কাজকে যদি এক কথায় ব্যাখ্যা করতে চাই, তাহলে আইসিসি এটা হলো ফৌজদারি আদালত, ফৌজদারি কার্যক্রমের বিচার করছে। এরপরে আইসিজে যেটা, এটা হচ্ছে দেওয়ানি বা আইনি পরামর্শক। আর পিসিএ হলো সালিসি বিষয়গুলো নিষ্পত্তি করে থাকে। তাহলে 3টাকে আমরা নাম থেকেই সহজে আলাদা করে ফেলতে পারবো। তো আমরা চমৎকার একটা পড়া শেষ করলাম। এই ধরনের কিছু আনকমন তথ্য আমাদের এতদিন হয়তো জানা ছিল না, আজকে জানা হয়ে গেল। আর এভাবে যদি আমরা আমাদের অজানা তথ্য কিংবা জানা তথ্য সব কিছু মিলিয়ে আমাদের পড়াগুলোকে সাস্টেনেবল করতে চাই, তাহলে আমাদের নিয়মিত এই পেজের সাথে থাকতে হবে। আর এর বেশি চাইলে, খুব দ্রুত চাকরি পেতে চাইলে, সাধারণ জ্ঞানে আরও নিজেকে হিরো বানাতে চাইলে, তাহলে আমার কোর্সে যুক্ত হতে হবে। আমার কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আসসালামু আলাইকুম।